মুনিয়া আত্মহত্যার প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডির আগাম জামিন শুনানি হয়নি। দেশ ছাড়লেন স্ত্রী সন্তান। সুরত হাল রিপোর্টে প্রকৃত চিত্র না আসার অভিযোগ বোনের। চট্টগ্রামের হাট হাজারীতে তাণ্ডবের ঘটনায় হেফাজত নেতা মুফতি ইজহার কারাগারে। সব পরীক্ষা শেষে করোনা আক্রান্ত বেগম জিয়ার হাসপাতাল ছাড়তে সময় লাগবে আরও 2-3 দিন। আগামী সপ্তাহে তৃতীয়বারের মতো পরীক্ষা। চীনা টিকা সিনোভ্যাকের 5 লাখ ডোজ আসছে 7 দিনের মধ্যে। আইসিইউ ছাড়াই কোভিড রোগীকে মিনিটে 60 লিটার অক্সিজেন দেবে বুয়েটের অক্সিজেট। এবং গণমাধ্যমে যা উঠে আসছে, ভারতের করোনা পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ। মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার নির্দেশ। ইউরোপে ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি সজল। বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের আগাম জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার হয়নি। মুনিয়া আত্মহত্যার প্ররোচনা মামলার জামিন আবেদন কার্যতালিকায় ভুলবশত উঠেছিল বলে জানিয়েছেন আদালত। আরও জানানো হয়, তাদের আগাম জামিন শুনানির কোনো এখতিয়ার নেই। পরে লকডাউন ও করোনা পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন শুনানি বন্ধ থাকার নোটিশ দেন সুপ্রিম কোর্ট। করোনা ও লকডাউনের কারণে বন্ধ আগাম জামিন। অনেক আসামি আগাম জামিনের জন্য এসে ঘুরে গেছেন আইনজীবীর চেম্বার থেকে। সে কারণে আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুনানিকে ঘিরে সরগরম হয় উচ্চ আদালত। বৃহস্পতিবার সকালে আদালতের দরজায় একটি নোটিশ ঝুলতে দেখা যায়। নোটিশে বলা হয়, লকডাউনের কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগাম জামিন আবেদন শুনানি হবে না। কোর্ট শুরু হলে বিচারপতিরাও জানায়, ভুল করে এ ধরনের 14টি আবেদন তালিকায় এসেছিল। করোনা পরিস্থিতি সামনে রেখে এবং পিপল যেন অ্যাসেম্বল না হয় সেরকম একটা সিচুয়েশনকে সামনে রেখে মাননীয় আদালত এই জামিনের দরখাস্তগুলো, আগাম জামিনের দরখাস্তগুলো বর্তমানে শুনানি করতে অপারগতা জানান। জানা গেছে, বুধবারও আগাম জামিন শুনানির এখতিয়ার ছিল বিচারপতি মামনুন রহমানের দ্বৈত বেঞ্চের, কিন্তু বৃহস্পতিবার সকালে এই বেঞ্চের আগাম জামিন আবেদন শুনানি করার এখতিয়ার বাদ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট। গত 26 এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মুনিয়ার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় সায়েম সোবহান আনভীরকে আসামি করে মামলা করে পরিবার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বসুন্ধরার এমডি যেন দেশ ত্যাগ করতে না পারেন সেদিকে বেশি নজর দিচ্ছে পুলিশ। উদ্ধার হওয়া মুনিয়ার 6টি ডায়েরিতে সরাসরি সুইসাইড নোট না থাকলেও আসামির সঙ্গে মুনিয়ার সম্পর্কের টানাপোড়েন এবং সম্পর্কের স্বীকৃতি আদায় নিয়ে নানা বর্ণনা আছে বলেও জানানো হয়। গুলশানের ফ্ল্যাটে মরদেহ উদ্ধার হওয়া মুনিয়ার 6টি ডায়েরিতে এই ঘটনায় হওয়া মামলার আসামির সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন এবং সম্পর্কের স্বীকৃতি আদায়ের বিষয়ে নানা বর্ণনা রয়েছে উল্লেখ করে পুলিশ বলছে, এসব ডায়েরিতে সরাসরি সুইসাইড নোট না থাকলেও ডায়েরির শেষের দিকে মুনিয়া আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন। সরাসরি সুইসাইডাল নোট সেভাবে না বললেও অনেক ক্ষেত্রে কিন্তু তার যে প্রচণ্ড মানসিক কষ্ট সেগুলো কিন্তু এখানে বিবৃত হয়েছে। একটা কিছু করে ফেলার যে একটা ইঙ্গিত, মানে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলা, সেই ইঙ্গিত কিন্তু সেখানে আছে। এই মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যেন দেশ ত্যাগ করতে না পারেন তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়ে পুলিশ বলছে, আত্মহত্যার প্ররোচনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার যে 2টো পাসপোর্ট ধারী এই ধরনের কোনো ব্যক্তি 26 কিংবা 27 তিনি বাংলাদেশ ত্যাগ করেননি। আমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের যে বক্তব্য সেটাকে আমরা প্রণিধানযোগ্য হিসেবে নিচ্ছি। এদিকে সুরত হালের সময় উপস্থিত থাকা মুনিয়ার বোনের দাবি এটি হত্যাকাণ্ড। একটা মানুষ যদি ফাঁসি দেয় তাহলে পরবর্তীতে হাত পা ছোড়াছুড়ি করলে টুলটা পড়ে যাওয়ার কথা, পড়েনি। টুলটা একদম জাস্ট টুলের 2 পাশে তার পাটা গিয়েছিল, বাঁকানো ছিল, বিছানাটা খুব পরিপাটি ছিল। প্রশাসন কেন এখনো দেশে থাকার সত্ত্বেও ওনাকে গ্রেপ্তার করতে পারছে না, আসলে এটা জাতিও জানতে চায়, সমস্ত জনগণ জানতে চায়। এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা আশা করেন তিনি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। চট্টগ্রামে হাট হাজারীতে সহিংসতার মামলায় গ্রেফতার হেফাজত নেতা মুফতি হারুন ইজহারকে
কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সানজিদা সুলতানা এই আদেশ দেন। বুধবার রাতে নগরীর লালখান বাজার মাদ্রাসা থেকে মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ধ্যায় র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় মুফতি হারুন ইজহারকে গাড়ি থেকে বের করা হয়নি। হারুন ইজহার সদ্য বিলুপ্ত হেফাজত ইসলামের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় সংশ্লিষ্টতা সহ আগের কয়েকটি নাশকতার অভিযোগ রয়েছে হারুন ইজহারের বিরুদ্ধে। 2009 সালের নভেম্বরে লালখান বাজারে জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পেছনের পাহাড় থেকে লস্কর ই তৈয়বার সন্দেহভাজন 2 বিদেশি জঙ্গি সহ গ্রেফতার করা হয়েছিল হারুনকে। আমি সারাদিন এখানে ছিলাম, মানে ওনাকে আজকে চালান দেওয়া হবে, কোর্টে তোলা হবে, কিন্তু তোলা হয় নাই। এখন তো রাত 8টা, সোয়া 8টা হচ্ছে। তো এমন অবস্থায় সিডিওবলি মূলে হারুন সাহেবকে জেলে পাঠানোর জন্য আদেশ দেওয়া হয়েছে। বাদবাকি যেটা আইনি প্রক্রিয়া সেটা আমরা আগামীকাল বা ওপেনিং ডেটে করবো ইনশাল্লাহ। সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ভিডিও ফুটেজ দেখেই জড়িতদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন তিনি। অভিযুক্তদের গ্রেফতার নিয়ে কল্পকাহিনী তৈরির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। যারা ভিডিও ফুটেজে যাদের ছবি আছে সেটা দেখেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। কোনো আলেম ওলামাকে যারা নিরীহ তারা হেফাজত করলো, হেফাজতের সবাই যে জ্বালাও পোড়াওতে বিশ্বাসী নয় একথা হেফাজত নেতাদেরও অনেকে বলেছেন ইতিমধ্যে। কাজে যারা জ্বালাও পোড়াও করে তাদের ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ থেকে গ্রেপ্তার করা হচ্ছে আলেম ওলামা। রাশিয়ার পর এবার দেশে চীনা টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। 1 সপ্তাহের মধ্যেই আসবে দেশটির দেয়া উপহারের 5 লাখ ডোজ টিকা। পরবর্তী 2 সপ্তাহের মধ্যে এই টিকার প্রয়োগ শুরু হবে বলেও জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে করোনা আক্রান্ত হয়ে দেশে সবশেষ একদিনে মৃত্যু হয়েছে আরও 88 জনের। বাংলাদেশের 83 লাখ মানুষ 2 ডোজ করে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছে। সরকারের কাছে মজুদ আছে আরও 20 লাখ। ভারতে করোনার ঊর্ধ্বগতির কারণে সেরামের টিকা সময় মতো পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে চলতি মাস থেকেই। পরিস্থিতি উত্তরণে চলতি সপ্তাহ থেকেই নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার রাশিয়ার টিকা স্পুতনিক ভি জরুরি আমদানি ও ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রাশিয়ার টিকা স্পুতনিক ভির পর এবার চীনের টিকা সিনোফার্মা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মহাপরিচালক জানান, সিনোফার্মা ভ্যাকসিন এরই মধ্যে 5 লাখ ডোজ উপহার দিয়েছে চীন। আগামী 2 সপ্তাহের মধ্যে তার প্রয়োগ শুরু হবে। সিনোফার্মের যে ভ্যাকসিনটি চায়না ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল সায়েন্স ওনারা এটা ডেভেলপ করেছেন, তাদের ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। এটা হচ্ছে 0.5 ml করে আপনার 28 দিনের গ্যাপে 2 বার দিতে হবে। আমাদের অলরেডি 5 লক্ষ ভাইল, 5 লক্ষ ডোজ ওনারা আমাদের অনুদান হিসেবে দিয়েছেন। করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাচলের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় অনলাইনে যোগ দিয়ে একথা বলেন মন্ত্রী। আমরা ট্রিটমেন্ট প্রোটোকল বানিয়েছি। একটি ল্যাব থেকে এখন 350টা ল্যাব বাংলাদেশে কাজ করছে। প্রায় 12,000 বেড আছে এই করোনা ডেডিকেটেড, আপনারা জানেন, এবং প্রায় সেই 35-40 হাজার টেস্ট হচ্ছে। আমরা 1 বছরে প্রায় 130টা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছি। প্রথম ডোজ হিসেবে যে কোম্পানির ভ্যাকসিন গ্রহণ করা হবে, দ্বিতীয় ডোজ হিসেবে একই কোম্পানির ভ্যাকসিন গ্রহণের পরামর্শ ওষুধ প্রশাসন অধিদপ্তরের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কম খরচে করোনা রোগীকে উচ্চ গতির অক্সিজেন দিতে সক্ষম দেশীয় প্রযুক্তির সিপ্যাপ ভেন্টিলেটর। বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ যন্ত্রটির নাম দিয়েছে অক্সিজেট। মিনিটে 60 লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এটিকে হাই ফ্লো নেজাল ক্যানুলার সঙ্গে তুলনা করছেন। মুজাহিদ শুভর প্রতিবেদন।
মাত্র 25,000 টাকায় তৈরি দেশীয় প্রযুক্তির অক্সিজেট। একটি সূক্ষ্ম ভেঞ্চুরি ভালভের মাধ্যমে বাতাস ও অক্সিজেনের সংমিশ্রণ তৈরি করে মিনিটে 60 লিটার গতিতে অক্সিজেন সরবরাহ করে। মেডিকেল অক্সিজেন সাপ্লাই ও দ্বৈত ফ্লোমিটারের সাহায্যে এটি প্রয়োজনে 100% পর্যন্ত অক্সিজেন কনসেন্ট্রেশন দিতে পারে। সাধারণ ওয়ার্ডেই উচ্চ গতির অক্সিজেন সরবরাহ সম্ভব হওয়ায় সহজেই আইসিইউতে রোগীর চাপ কমানো সম্ভব। হাইফ্লো নেজাল ক্যানুলার উচ্চ মূল্য এবং ব্যবহারে উন্নত প্রশিক্ষণের প্রয়োজন পড়ায় অ্যাম্বুলেন্স বা সাধারণ ওয়ার্ডে ব্যবহার করা সম্ভব হয় না। দেশে করোনা সংক্রমণের শুরুতে উচ্চ গতির অক্সিজেন সরবরাহে নানা সীমাবদ্ধতা দেখেই এই যন্ত্র আবিষ্কারে উৎসাহিত হয়েছেন, জানালেন প্রযুক্তির মূল উদ্যোক্তা বুয়েট শিক্ষক ডক্টর তৌফিক হাসান। 15 লিটার অক্সিজেন যদি আমরা সাপ্লাই দিই, এখানে যে ভেঞ্চুরি ভালভটা আছে সেটি বাতাস থেকে অক্সিজেন এবং অক্সিজেন সমৃদ্ধ বাতাস টেনে নেবে এনভায়রনমেন্ট থেকে 60 লিটার বা 65 লিটারের এরকম একটা ফ্লো ক্রিয়েট করবে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে উচ্চ গতির অক্সিজেনের চাহিদা বাড়ায় এই সময়ে বিদ্যুৎবিহীন যন্ত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের। এই অক্সিজেনটা দিয়ে কিন্তু আপনি রোগী ট্রান্সপোর্ট থেকে শুরু করে উপজেলা পর্যায়েও কিন্তু সাকসেসফুলি চিকিৎসা করতে পারবেন। তৃতীয় ধাপে সফলতা পেলেই এটি গণমানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা যাবে বলে জানিয়েছেন ক্লিনিক্যাল ট্রায়ালের কো-ইনভেস্টিগেটর। রোগীটা বেটার ফিল করতেছে, অক্সিজেন সিচুয়েশনটা ভালো থাকতেছে এবং উইথ দিস চিপ বড় স্যাম্পল নিয়ে কাজটা করে যদি রেজাল্ট নিয়ে আসতে পারি তখন আমরা ভালো রিকমেন্ডেশন দিতে পারবো। বর্তমানে বুয়েটে জরুরি ভিত্তিতে 50টি অক্সিজেট তৈরি করা হচ্ছে। বাণিজ্যিকভাবে তৈরি করা গেলে এক একটি অক্সিজেটের খরচ পড়বে মাত্র 15,000 টাকা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ভবিষ্যতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কোভিড-19 চেয়েও বেশি প্রাণঘাতী মহামারীর কারণ হতে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোটা বিশ্ব এখন ধ্বংসাত্মক কোভিড-19 মহামারী প্রত্যক্ষ করছে উল্লেখ করে মহামারী প্রতিরোধে 5টি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাতে হাই লেভেল ইন্টারঅ্যাক্টিভ ডায়ালগ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স AMR শীর্ষক অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। The world is now witnessing the devastating pandemic of COVID-19. However, antimicrobial resistance may cause even more lethal pandemics in future. Failure to tackle this hazard in time will result in huge loss of human lives, animals, and plants. We need to implement the 2015 Global Action Plan on AMR 2016 UN political declaration on AMR and formulate AMR. করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবারও করা হয়েছে বেশ কয়েকটি পরীক্ষা। হাসপাতালে তার সঙ্গে দেখা করে বিকেলে সময় সংবাদকে ফোনে এ তথ্য জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন। তিনি জানান, সব পরীক্ষা শেষ করে বেগম জিয়ার হাসপাতাল ছাড়তে সময় লাগবে আরও 2 থেকে 3 দিন। আগামী সপ্তাহে তৃতীয়বারের মতো তার কোভিড পরীক্ষা করানো হবে বলেও জানান তিনি। গত 27 এপ্রিল সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি পরীক্ষার জন্য বেগম জিয়াকে গুলশানের বাসভবন থেকে নেওয়া হয় বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হসপিটালে। পরে সে রাতেই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আমাদের তো সব পরীক্ষা তো এখন করতে পারিনি, বুঝলেন? পরীক্ষা কালকে কিছু হবে, তারপর সবকিছু মিলিয়ে তারপরে পর্যালোচনা সিদ্ধান্ত হবে যত দ্রুত সম্ভব আর কি। মানে 2-3 দিন থাকতে হবে মনে হয় আনুমানিক। এরকম আমরা তো ভর্তি করছি নন কোভিডে, কোভিডে ভর্তি করি নাই। তো কবে নাগাদ করাতে পারে নাকি কোভিড টেস্টটা? এটা তো আজকে ওরকম হয় না, কি আমরা নেক্সট উইকে করবো। লকডাউনের মধ্যেই পুরোদমে চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণ কাজ। 5000 শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই এগোচ্ছে 21,500 কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্প। এর মধ্যে 15.5% কাজ হলেও কর্তৃপক্ষ আশা করছে নির্ধারিত সময়ের আগেই শেষ হবে সম্পূর্ণ কাজ। হাজিরা শিউলির প্রতিবেদন। বিশ্বের প্রথম সারির বিমানবন্দরে রূপ দিতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত হচ্ছে 3য় টার্মিনাল। পদ্মফুলের আদলে নান্দনিক নকশার এই টার্মিনালটি হলে পাল্টে যাবে পুরো বিমানবন্দরের চেহারা। যাত্রী চলাচল থেকে শুরু করে নিরাপত্তা সবকিছুই হবে উন্নত ও বিশ্বমানের।
26টি বোর্ডিং ব্রিজের মধ্যে প্রথম ধাপে নির্মিত হবে 12টি। থাকবে 16টি লাগেজ বেল্ট, বহুতল কার পার্কিং, উড়োজাহাজ রাখার 35টি পার্কিং বে, 2টি র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে, অত্যাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, এক্সিলেটর ও বিদ্যুতের সাবস্টেশন সহ বিশ্বমানের সব সুযোগ সুবিধা। আমদানি ও রফতানির জন্য থাকবে সুপরিসর কার্গো ভিলেজ। টার্মিনালটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হওয়ায় দূর হবে যাত্রী হয়রানি ও ভোগান্তি, আর বাংলাদেশ হয়ে উঠবে এ অঞ্চলে আকাশপথে যোগাযোগের অন্যতম কেন্দ্রস্থল। আমাদের এখানে গ্রাউন্ড হ্যান্ডলিং ফ্যাসিলিটিস, আমাদের এখানে এয়ার পার্কিং ফ্যাসিলিটিস বাড়বে, আরো বেশি পরিমাণে আমাদের এয়ার কানেক্টিভিটি বাড়বে। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের দক্ষিণ পূর্ব কোণে বলাকা ভবনের পাশে 350 একর জমির ওপর চলছে তৃতীয় টার্মিনাল নির্মাণের কর্মযজ্ঞ। ইতিমধ্যে শেষ হয়েছে টার্মিনাল ভবনের পাইলিং, দাঁড়িয়ে গেছে ভিত। করোনা মহামারীতেও প্রকল্পের কাজ সচল রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ক্যাম্পে আমাদের থাকার ব্যবস্থা অনেক ভালো, স্পেশালি থেকে আমরা রাত্রে রাত যাপন করি। আমাদের কোভিড-19 চেক করা হইতেছে। যদি কোনো ধরনের প্রবলেম হয় যে কারো পজিটিভ আসে, সেক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি আইসোলেট করে নিচ্ছি। লকডাউনের কারণে প্রকল্পের সঙ্গে যুক্ত অনেক বিদেশি প্রকৌশলী ও পরামর্শক আসতে না পারলেও অনলাইনে যোগাযোগের কারণে কাজের গতি কমেনি বলে জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। টার্মিনাল ভবনের পাশাপাশি আমাদের যে রানওয়ের সাথে কানেক্টিং যে ট্যাক্সি ট্রাক অতিরিক্ত করা হয়েছে, ওই দুটা কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট কার্গো টার্মিনালের পাইলিংয়ের কাজগুলো এখন চলতেছে। অলরেডি প্রায় 15%-এর উপরে 15.5%-এর মতো কাজ হয়ে গেছে। তৃতীয় টার্মিনাল হলে বছরে 2 কোটি যাত্রীকে সেবা দিতে পারবে আন্তর্জাতিক বিমানবন্দর। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গায় বৃহস্পতিবার একটি অয়েল ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে আগুন লেগে 2 জন মারা গেছেন। দগ্ধ আরও 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলে অল্পের জন্য রক্ষা পায় নোঙর করা বেশ কয়েকটি তেলবাহী জাহাজ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। আশুগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল জ্বালানি তেলের কাঁচামাল কনডেন্স। এই এমটি ইরাবতী নামের জাহাজটি ভোরে এসে নোঙর করে এই সুপার রিফাইনারিতে, এবং যখন শুরু হয় এই কাঁচামাল খালাস, এর মাঝে ইঞ্জিন রুমে বিকট শব্দে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। দাম করে শব্দ হয়েছে, শব্দ হয়ে মুসরায় কুসরায় আমার সিটের উপরের ডেকোরেশন ভেঙে চুরে গায়ে ফুটতেছি। উনি নাকি ওই ডিউটি শেষ করে চেয়ারে খেয়ে শুইতে গেছে কেবিনে, তো তখন আর ঘুম থেকে আর উঠে আর সারাইতে পারে নাই। পরে ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ নৌবাহিনীর 3টি ইউনিট 3 ঘন্টার চেষ্টার পর সকাল 10টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর শুরু হয় উদ্ধার কাজ। প্রথমে ইঞ্জিন রুম থেকে উদ্ধার করা হয় স্টাফ নিজামুদ্দিন এবং টেন্ডল আলমগীরের রাস, এবং আহত 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে। যেখানে অগ্নিকাণ্ড স্থলটি ছিল, আমরা দ্রুততার সাথে আমরা রিকভারি করেছি এবং কর্ডন করে ফেলেছি এবং আগুনটি আর বাড়াতে দেই না। মূলত জ্বালানি তেলের কাঁচামাল নিয়ে আসা হয় এই কনডেন্স হিসাবে, এগুলো খালাস করা হয় এইসব রিফাইনারিতে, এবং এখান থেকে তৈরি হয় অকটেন, কেরোসিন সহ অন্যান্য জ্বালানি তেল। এবং এটি খুবই বিপজ্জনক, যেমন জাহাজ তেমনি এলাকাটিও বিপজ্জনক হিসেবেই চিহ্নিত। আর এর মাঝে ঘটেছে এই আগুনের ঘটনা। পতেঙ্গার এমটি ইরাবতী জাহাজ থেকে কমল দে, সময় সংবাদ। গণপরিবহন চালুর দাবিতে রাজধানীর গাবতলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে গাবতলী বাস টার্মিনালের সামনে অবস্থান নেন তারা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু সহ 4 দফা দাবি জানিয়েছে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বাত্মক লকডাউনে টানা বন্ধ রয়েছে গণপরিবহন। গাড়ির চাকা না ঘোরায় সবচেয়ে খারাপ অবস্থায় আছেন এই খাতের শ্রমিকরা। বন্ধ রয়েছে বেতন সহ সব ধরনের উপার্জন। এ অবস্থায় অনেকটা বাধ্য হয়ে গণপরিবহন শ্রমিকরাই রাস্তায় নেমে এসেছে। বৃহস্পতিবার সকালে গাবতলীতে সড়ক অবরোধ করে কয়েকশো শ্রমিক। আমাদের খুব ভয়াবহ অবস্থা ভাই, আমরা তো দিন মজুর দিন কামলা, আমরা একদিন গাড়ি চালালে পরের দিন আমাদের ঘরে চলে যায়। একই সময়ে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ মেনে দ্রুত গণপরিবহন চালুর দাবি জানায়। জীবন রক্ষার জন্য যা যা করণীয় সুরক্ষা, এগুলো আমরা করে যাচ্ছি। এবার জীবিকার জন্য আমরা এই মুহূর্তে অন্যান্য দোকানপাট খোলা, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খোলা, গার্মেন্টস খোলা এবং যাতায়াত রাস্তা ওপেন রয়েছে, মিল কারখানা খোলা। এর জন্য আমরা চাচ্ছি যে আমাদের এটা
অতি সত্বর আগামীকালকে থেকে আমরা এই গণপরিবহন চালু করতে চাই। এই সময় কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ঈদের বেতন ভাতা পরিশোধের জন্য 5,000 কোটি টাকার প্রণোদনাও চেয়েছে সংগঠনটি। শিকারে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার জেলেরা। শুক্রবার মধ্যরাত থেকে জাল নিয়ে আবারও মেঘনার তেঁতুলিয়ার বুকে ভেসে বেড়ানোর স্বপ্ন তাদের চোখে মুখে। এদিকে নিষেধাজ্ঞা সফল দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে প্রতিবেদন। নদীর অভয়াশ্রমে জাটকা রক্ষা আর ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। নিষেধাজ্ঞার এ সময় কর্মহীন চিরচেনা অভাবের সাথে দেশব্যাপী লাগাতার লকডাউন জেলেদের দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সামনেই পবিত্র ঈদ উল ফিতর, তার সাথে আবারও কর্মস্থল মেঘনা তেঁতুলিয়া নদীতে নামার সময় হওয়ায় অনেকটাই উজ্জীবিত জেলেপল্লীর বাসিন্দারা। পূর্ব কোনো কাম টাম পাই নাই, করতে পারি নাই, আমরা যখন খাবো সেই খাওয়ার তবিকগুলো আমারও নাই। যদি নদীতে নামার পরে আল্লাহ মাছ দেয়, আমাকে কামাই দেয়, তাহলে আমরা এই ঋণ শোধ দিতে পারব। জেলেদের মতো আড়ত মালিকদের আশা ইলিশে ভরে উঠবে ঘাটগুলো, পরিশোধ হবে মহাজনের দেনা। জেলেরা নদীর যাবে, মাছ বিক্রি হবে, ঘাটগুলো আবার জমজমাট হবে। নিষেধাজ্ঞা আর লকডাউনে জেলেদের দুর্ভোগ বেড়েছে জানিয়ে সরকারি সহায়তা দ্রুত বিতরণের দাবি জেলে সমিতির নেতার। এই অনুদানটা জেলেদের মাঝে সঠিকভাবে যাতে বিতরণ করা হয় সময় মতন, এটি আমাদের দাবি। এদিকে মৎস্য বিভাগের দাবি অভয়াশ্রমের নিষেধাজ্ঞা সফল হওয়ায় মাছের উৎপাদন বাড়বে। আশা করছি আগামীতে আমাদের ইলিশের উৎপাদন এই অভিযান বাস্তবায়নের ফলে এটা আরো বেশি হবে। জাটকা সংরক্ষণ অভিযান চলাকালে প্রথম 2 কিস্তিতে জেলার 78,000 জেলেকে 40 কেজি করে খাদ্য সহায়তা দেয়া হয়। তবে এপ্রিল মে 2 মাসের জন্য 40 কেজি করে খাদ্য সহায়তা বরাদ্দ হলেও তা ভারতীয় ভেরিয়েন্ট ইউরোপে ছড়িয়ে যাওয়ায় শঙ্কিত জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ ভারতীয়রা। তবে টিকা প্রয়োগের মাধ্যমে নতুন এই ভেরিয়েন্ট রুখে দেয়া সম্ভব বলছেন জার্মান সংক্রমণ বিশেষজ্ঞরা। জার্মানি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। ভারতে নিষ্ঠুরতার সাথে জীবন কেড়ে নেয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে যাওয়ায় আতঙ্কিত বাংলাদেশি সহ ভারতের প্রবাসীরাও। ইউরোপ সহ জার্মানির সংক্রমণ বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ করোনার চাইতে দ্বিগুণ শক্তিশালী ভারতের এই করোনা ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের চেয়ে এতটাই ভয়ঙ্কর যে মানব দেহের রোগ প্রতিরোধের ক্ষমতাকে ধ্বংস করে দেয়। তাই সংক্রমণ বিশেষজ্ঞরা ভারতের নতুন স্ট্রেনের নাম দিয়েছেন B.1.617। ভয়ঙ্কর এই ভেরিয়েশন চোখ রাঙাচ্ছে ইউরোপের দেশগুলোতে, তাই উদ্বেগের শেষ নেই প্রবাসী ভারতীয়দের। इंडिया में तो केस बढ़ रहा है, तो उसकी वजह से यहाँ भी जर्मन में भी खतरा है कि यहाँ भी कोरोना के केस और भी बढ़ सकते हैं। अपना कोरोना से ध्यान रखें, कोरोना इतना फैल चुका है, जितना हो सके अपना ध्यान रखें। अपने देश में मत जाओ भाई, इधर रहो, और उधर वालों को बोलूँगा अभी उधर ही रहो, मत आओ इधर, और प्रॉब्लम हो जाएगा। এই অবস্থায় সবাইকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। জার্মানিতে আপামর জনসাধারণকে টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে এবং জার্মান গভর্নমেন্ট তাদের বয়স অনুযায়ী টিকার ব্যবস্থা করেছে। এরই মধ্যে ভারত থেকে ইউরোপের প্রায় সব দেশে সব ধরনের বিমান চলাচল বন্ধ সহ ভারত থেকে আসা যাত্রীদের ইউরোপে প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইইউ নাগরিকরা। ভারতের করোনার নতুন ভেরিয়েশন B.1.617 মানব দেহের ইমিউন সিস্টেম কিংবা রোগ প্রতিরোধের ক্ষমতাকে ধ্বংস করার আগেই সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন জার্মান সংক্রমণ বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনার ভারতীয় ভেরিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশে। ফ্রান্সের মূল ভূখণ্ডে এখনও এই ভেরিয়েন্ট না ছড়ালেও একটি দ্বীপে এটি শনাক্ত হয়েছে, জানিয়ে আতঙ্ক বিরাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ফ্রান্স থেকে বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। করোনার নতুন ইন্ডিয়ান ভেরিয়েন্টে এখন বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। খুব দ্রুত এটি ছড়াচ্ছে ইউরোপের নানা দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়েছে 17টির বেশি দেশে এখন পর্যন্ত বিশ্বে এই নতুন ভেরিয়েন্ট ছড়িয়েছে, আর ইউরোপের বিভিন্ন দেশে এটি ছড়াচ্ছে। জার্মান, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড এবং ফ্রান্সের একটি দ্বীপে এটি শনাক্ত করা হয়েছে। ফ্রান্সের মূল ভূখণ্ডে এখনও নতুন এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট শনাক্ত না হলেও সরকারের তরফ থেকে জানানো হয়েছে তারা এ বিষয়ে সতর্ক রয়েছেন। এর আগে
সরকারের তরফ থেকে জানানো হয়েছিল ইন্ডিয়া থেকে ফ্রান্সে কেউ প্রবেশ করলে তাকে বাধ্যতামূলকভাবে 10 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে ইউরোপে ইন্ডিয়ান ভেরিয়েন্ট করোনার যে নতুন উপসর্গ সেটি নিয়ে এখন জনমনে আতঙ্ক বিরাজ করছে। এর আগে ছিল আফ্রিকান ভেরিয়েন্ট, ব্রাজিলের ভেরিয়েন্ট, এখন ইন্ডিয়ান ভেরিয়েন্ট, সব কিছু মিলে টোটালি সবাই সারা বিশ্বের মানুষ যেভাবে এই করোনা নিয়ে আতঙ্কিত, ফ্রান্সে যারা আছি, ফ্রান্সের খুদ ফরাসি এবং আমরা প্রবাসী সবাই আমরা খুবই আতঙ্কিত। নতুন ভেরিয়েন্টের কথা শুনে আমরা সবাই এই কারণে আতঙ্কিত, আবার লকডাউন বা আবার কোনো কিছু যদি সরকার দেয় সবাই যাতে আমরা অত্যন্ত অর্থনৈতিক বিপর্যস্ত হয়ে পড়ব। ফ্রান্সের লকডাউন তুলে দেওয়া ও মধ্যমের পর বার, রেস্টুরেন্ট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে খুব শীঘ্রই দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে, সেখান থেকে বিস্তারিত জানা যাবে। সাধারণ করোনায় মানুষ যখন বিপর্যস্ত, তখন নতুন নতুন করোনার ভেরিয়েন্টের সেই বিপর্যস্ত অবস্থা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে, আর তাতে করে জনমনে আতঙ্ক বিরাজ করছে এখন। মামুনুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে পর্তুগালেও। দেশটিতে 6 জনের শরীরে এই ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে, তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পর্তুগাল থেকে বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। এই ইন্ডিয়ান ভেরিয়েন্টের রোগী শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে কিন্তু পর্যবেক্ষণে এর মধ্যে রাখা হয়েছে এবং তাদেরকে কিন্তু এই পর্তুগালে প্রবেশের পরেই চিহ্নিত করা হয়েছে যাতে এর পরবর্তীতে এই ভ্যারিয়েন্টটি আর কোথাও ছড়িয়ে না পড়ে। এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের কারণে কিন্তু নতুন করে যে সংখ্যা দেখা দিয়েছে গোটা ইউরোপে, সেই সংখ্যা কিন্তু যাতে বাস্তবায়ন না হয়, তো সেই জন্য কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে ইউরোপের প্রত্যেকটি দেশ। এরই মধ্যে সবচেয়ে শক্তিশালী আমরা যদি বলি ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট আর সার্বিক যে ভেরিয়েন্টটি রয়েছে, তো 3টি ভেরিয়েন্ট মিলিয়ে একটি শক্তিশালী ভেরিয়েন্টই ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্ট মোকাবেলা করার লক্ষ্যে ভ্যাকসিনেশন কার্যক্রম কিন্তু গোটা ইউরোপে বেশ গতি পেয়েছে এরই মধ্যে, কারণ একমাত্র ভ্যাকসিনই পারে বর্তমানের এই যে সংকট, এই সংকট থেকে উত্তরণের। তো ইউরোপের প্রত্যেকটি দেশই এরই মধ্যে কিন্তু তাদের ভ্যাকসিন কার্যক্রমে গতি এনে এই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। এর মধ্যে অস্ট্রিয়া ভারত থেকে আসা সরাসরি ফ্লাইট কিন্তু এরই মধ্যে বন্ধ করেছে, যাতে ভারত থেকে কোনো যাত্রী সরাসরি অস্ট্রিয়া না আসতে পারেন এবং যারা আসবেন বিভিন্ন দেশ হয়ে তারা যেন কোয়ারেন্টাইন মেনে চলেন, সেই লক্ষ্যে কিন্তু কঠোর অবস্থানে গিয়েছে অস্ট্রিয়া সরকার। তবে পর্তুগালের যখন নতুন করে ইন্ডিয়ান ভেরিয়েন্টটি নিশ্চিত করা হয়েছে, তখন কিন্তু শুক্রবার পর্তুগালের এই জরুরি অবস্থার মেয়াদ কিন্তু শেষ হতে যাচ্ছে, অর্থাৎ পর্তুগালের লকডাউন উঠে যাচ্ছে শুক্রবারের পর থেকে, আর লকডাউন থাকছে না। এবং এর পাশাপাশি আমরা জানি যে এর পরবর্তীতে পর্তুগাল একটি দুর্যোগময় জরুরি অবস্থা না থাকলেও সতর্ক অবস্থানের যে বিষয়গুলি রয়েছে সেগুলিতে কিন্তু প্রবেশ করছে পর্তুগাল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ভারতের পর এবার বাংলাদেশিদেরও ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার ভারত থেকে আসা 214 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর আগে আসা 300 জনকে পুলিশ এখনো খুঁজে বেড়াচ্ছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভারতে করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় বাংলাদেশিদেরও ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইতালি। এর অংশ হিসেবে এবার দেশটি বাংলাদেশি নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। বুধবার রাতে এক অধ্যাদেশে স্বাস্থ্যমন্ত্রী স্পেরান আদেশ কার্যকর হয়েছে। এতে বলা হয়, গত 14 দিন ভারত কিংবা বাংলাদেশে অবস্থান করেছেন এমন কোনো যাত্রীকে ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে না। ভারত এবং বাংলাদেশের করোনা পরিস্থিতির উপর ইতালি সরকার নজর রাখছে বলেও জানানো হয়। বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় সমুদ্র সৈকতের গ্রীষ্মকালীন ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে, যাদের বেশিরভাগই বছরে মাত্র 3 মাস সি বিচে ব্যবসা করে থাকেন। এদিকে বুধবার ভারত থেকে আসা 214 জনকে বিভিন্ন হোটেল, সেনা নিয়ন্ত্রিত কোয়ারেন্টিন সেন্টার সহ অন্যান্য স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। তবে এর আগে ইতালিতে প্রবেশ করা 300 ভারতীয়কে আটক করতে এখনো অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুনিয়া আত্মহত্যার প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডির আগাম জামিন শুনানি হয়নি। দেশ ছাড়লেন স্ত্রী সন্তান। ত্রোথাল রিপোর্টে প্রকৃত চিত্র না আসার অভিযোগ বোনের।
চট্টগ্রামের হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় হেফাজত নেতা মুফতি ইজহার কারাগারে এবং সব পরীক্ষা শেষে করোনা আক্রান্ত বেগম জিয়ার হাসপাতাল ছাড়তে সময় লাগবে আরও 2-3 দিন। আগামী সপ্তাহে তৃতীয়বারের মতো পরীক্ষা। এই ছিল প্রবাসের সময়ে, আর সঙ্গে থাকুন সময়।